নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে আজকে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ থাকে কত বছর? তো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদকাল থাকে হচ্ছে 6 বছর। রাজ্যসভার বর্তমান শক্তি হচ্ছে 245 জন, এর মধ্যে 233 জন সদস্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং পুদুচেরির প্রতিনিধি এবং 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। আর রাজ্য সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, এমএলএ ফুল ফর্ম কি? তো এমএলএ ফুল ফর্মটি হচ্ছে অপশন ডি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন, ট্যাকটিক্যাল বল কথাটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ভলিবল, দাবা নাকি বেসবল? তো ট্যাকটিক্যাল বল কথাটি হচ্ছে ভলিবল খেলার সাথে যুক্ত। এরপরে দেখো ভলিবল খেলার সাথে যুক্ত কিছু শব্দ, যেমন বেস লাইন, ব্লকিং, ডাবলিং, ফুট ফল্ট, হিভ, হোল্ডিং, জাম্প সেট, লাভ অল, ট্যাকটিক্যাল বল, ভলি, উইন্ডমিল সার্ভিস, লব পাস, পয়েন্ট, গেম, কুইক স্ম্যাশ, নেট শট, ডিউস, বার্ড, রাশ এবং ডবল ড্রপ, এগুলো হচ্ছে ভলিবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, নখে যে প্রোটিন থাকে সেটি কোনটি? তো নখে হচ্ছে যে প্রোটিনটি থাকে তার নাম হচ্ছে কেরাটিন। কেরাটিন প্রোটিন থাকে নখের মধ্যে। তো কেরাটিন চুল, নখ এবং আপনার ত্বকের বাইরের যে স্তর, যাকে এপিডার্মিস বলে, তো সেটা গঠনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, কেঁচোর গমন অঙ্গের নাম কি? তো কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা। তো গমন অঙ্গ নাম হচ্ছে সিটি বা সিটা। তো গমনে সাহায্য করে পেশি, যেটা সাহায্য করে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য এবং বৃত্তাকার পেশি। আর কেঁচোর গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রিপিং। নেক্সট, পাউরুটিকে ফুলতে সাহায্য করে কোনটি? ইস্ট, এরিথ্রোমাইসিন, কার্বন ডাইঅক্সাইড নাকি ল্যাক্টোব্যাসিলাস? তো পাউরুটিকে ফুলতে সাহায্য করে হচ্ছে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। কারণ পাউরুটিতে ইস্ট প্রয়োগ করার পরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইডগুলো সেই ফুলতে সাহায্য করে পাউরুটিকে। তো পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হলে পাউরুটি ফুলে কার্বন ডাইঅক্সাইড এর জন্য উৎপন্ন করে। নেক্সট, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপাল নিযুক্তির কথা বলা হয়েছে? তো ভারতের সংবিধানের 153 নম্বর যে ধারা রয়েছে সেখানে রাজ্যপালের নিযুক্তির কথা বলা হয়েছে। তো রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন, যিনি রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন পান। রাজ্যপাল মন্ত্রী পরিষদে অন্যান্য সদস্যদেরও নিয়োগ করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে তাদের দপ্তর বন্টন করে থাকেন। নেক্সট, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, ভিনসেন্ট স্মিথ হচ্ছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, রাত্রিবেলায় গাছের নিচে থাকা বিপজ্জনক, এর কারণ কি? কারণ হচ্ছে তখন গাছ হচ্ছে অতিরিক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস ত্যাগ করে। তো গাছ থেকে অধিক হারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে, এটা ভুল আছে একটু, কার্বন ডাইঅক্সাইড ঠিকই আছে। তো গাছ থেকে অধিক হারে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, ফলে গাছের নিচে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকে এবং অক্সিজেনের অভাব দেখা যায়। এতে করে গাছের নিচে থাকা ব্যক্তির শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তাই রাতের বেলা গাছের নিচে, বিশেষ করে অধিক পাতাযুক্ত গাছের নিচে অবস্থান করা ঠিক নয়। নেক্সট, ভারতের কোন রাজ্যের তটরেখা সবথেকে দীর্ঘতম? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, গুজরাট রাজ্যে। তো গুজরাট রাজ্যের তটরেখা হচ্ছে সবথেকে দীর্ঘতম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
তো ভারতের গুজরাট রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1600 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, মেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস কোন অঞ্চলে দেখা যায়? তো মেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস দেখা যায় হচ্ছে কুমেরু অঞ্চলে। অরোরা সাধারণত দেখা যায় দক্ষিণ এবং উত্তরের দেশগুলোতে, যেমন কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ডের মতো দেশগুলোতে অরোরা দেখা যায়। নেক্সট, কোন মূলের অভাবে পেশির দুর্বলতা এবং হাড়ে ব্যথা দেখা দেয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই মূলটির নাম হচ্ছে অপশান এ, ফসফরাস। তো ফসফরাস মূলের অভাবে হচ্ছে পেশির মধ্যে দুর্বলতা এবং হাড়ে ব্যথা দেখা দেয়। নেক্সট প্রশ্ন, অ্যানি বেসান্ট কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? সুইজারল্যান্ড, ইংল্যান্ড, পোল্যান্ড নাকি আয়ারল্যান্ডে? তো অ্যানি বেসান্ট হচ্ছে অপশান বি, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, অ্যানি বেসান্ট ছিলেন একজন ব্রিটিশ সমাজতান্ত্রিক, থিওসফিস্ট, নারী অধিকার কর্মী, লেখক, বক্তা, রাজনৈতিক দলের সদস্য, শিক্ষাবিদ এবং সমাজসেবী। মানব স্বাধীনতার একজন চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত, তিনি আইরিশ এবং ভারতীয় উভয় স্বশাসনের একজন প্রবল সমর্থক ছিলেন। তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তো 1917 সালে অ্যানি বেসান্ট হচ্ছে কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট, সেই সময় উপন্যাসটি কার লেখা? তো সেই সময় উপন্যাসটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। নেক্সট প্রশ্ন, কোন গ্রহের মোট 14টি উপগ্রহ রয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটার অপশান বি, নেপচুন। তো নেপচুন গ্রহের মোট 14টি উপগ্রহ রয়েছে। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন হচ্ছে জেমস উইলিয়াম কোলভিল। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও প্রথম আচার্য এবং উপাচার্য ছিলেন যথাক্রমে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, অর্থাৎ আচার্য ছিলেন প্রথম লর্ড ক্যানিং এবং উপাচার্য ছিলেন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলভিল। নেক্সট প্রশ্ন, ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? এটা তো সোজা প্রশ্ন, সবাই জানো, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গুজরাট রাজ্যের। নেক্সট, সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? হিলিয়াম, হাইড্রোজেন, লোহা নাকি সিলিকন? তো সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে হাইড্রোজেন। সূর্যের ভরে শতকরা 74 হাইড্রোজেন, বাকি অংশের মধ্যে 25% হিলিয়াম এবং এছাড়াও রয়েছে উচ্চ ভর সম্পন্ন কিছু বিরল মৌলিক পদার্থ। নেক্সট, দ্য ইনসাইডার বইটির লেখক কে? দ্য ইনসাইডার বইটি লিখেছেন হচ্ছে পি.ভি. নরসিমহা রাও। তো দ্য ইনসাইডার হলো প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাওয়ের সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতির একটি বিবরণ। পাপুলা প্রার্থী ভেঙ্কটা নরসিমহা রাও ছিলেন একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, যিনি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত ভারতের নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে নিম্নের কোন পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না? HNO3, HCl, HF নাকি HBr? তো কাচের পাত্রে রাখা যায় না হচ্ছে HF-কে, অর্থাৎ হাইড্রোজেন ফ্লুরাইডকে হচ্ছে কাচের পাত্রে রাখা যায় না। তো হাইড্রোফ্লুরিক অ্যাসিড সর্বদা প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করা হয়। কাচের সাথে বিক্রিয়ায় হেক্সাফ্লুরোসিলিকেট আয়ন অর্থাৎ SiF2 উৎপাদন করে এই কারণে। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মুম্বাই, আহমেদাবাদ, কানপুর নাকি লখনৌকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। আর যদি শুধু বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তাহলে উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় হচ্ছে কোয়েম্বাটুরকে, কারণ তুলা উৎপাদন এবং বস্ত্রশিল্পের কারণে শহরটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হিসেবে ধরা হয়। তো এখানে 3টা প্রশ্ন হয়ে গেল তোমাদের। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। নেক্সট প্রশ্ন,
ভারতের জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, রেলপথকে বলা হয় ভারতের জীবনরেখা। নেক্সট প্রশ্ন, কাবেরী নদীর ডান তীরের উপনদী কোনটি? তো কাবেরী নদীর ডান তীরের একটি নদী হচ্ছে অমরাবতী। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো হেমাবতী, শিমশা প্রভৃতি কাবেরীর বাম তীরের এবং ভবানী, অমরাবতী প্রভৃতি হচ্ছে ডান তীরের প্রধান উপনদী। আর শিবসমুদ্রম কাবেরীর একটি বিখ্যাত জলপ্রপাত। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। শিবসমুদ্রম কোথায়, কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীতে। এরপরে শ্রীরঙ্গম, তিরুচিরাপল্লী, ইরোড শহরগুলি হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের সাথে সম্পর্কিত কমিশনটির নাম কি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ব্রুকল্যান্ড কমিশন হচ্ছে সুস্থায়ী উন্নয়নের সাথে সম্পর্কিত। তো মিশনটি 1983 সালে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং নরওয়ের প্রধানমন্ত্রী গ্রো হ্যারলেম ব্রুকল্যান্ড নামে একটি ব্রুকল্যান্ড কমিশন নামেও পরিচিত। নেক্সট, আবোল তাবোল কার রচনা? তো আবোল তাবোল রচনা করেছিলেন সুকুমার রায়। তো এটি 1923 সালে ইউ.আর. অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হয়। এই সংকলনে মোট ছড়ার সংখ্যা 50টি ছিল, যার মধ্যে 7টি বে নামে লেখা হয়েছে এবং তিনি এটি বাবু সমাজকে সমালোচনা করার জন্য এটা লিখেছিলেন। নেক্সট, বিধবা বিবাহ আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1856 সালে হচ্ছে বিধবা বিবাহ আইনটি পাশ হয়েছিল। হিন্দু বিধবা বিবাহ আইন 1856 সালে 16 জুলাই হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধতা প্রদান করে। 1856 সালে 16 জুলাই এই আইন প্রণয়ন করা হয়। এই বিধবা বিবাহ আইন 1856 সালে বাস্তবায়নের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং, আর লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব পিতামাতা দিবস কোন তারিখে পালন করা হয়? তো প্রতি বছর 1 জুন তারিখে হচ্ছে বিশ্ব পিতামাতা দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বায়ুতে শব্দের গতিবেগ কত? তো বায়ুতে শব্দের গতিবেগ হচ্ছে অপশন এ, 331 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এটা গতিবেগ, এটা মনে রাখবে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের গতিবেগ হচ্ছে 331 মিটার, আর 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হচ্ছে 343 মিটার হয়। তো শব্দের বেগ হলো শব্দ তরঙ্গের দ্বারা প্রদত্ত সময়ের মধ্যে ভ্রমণ করা দূরত্ব। 343 মিটার প্রতি সেকেন্ড হিসেবে প্রদত্ত শব্দের বেগ একটি নির্দিষ্ট পরিস্থিতির অধীনে পরিলক্ষিত হয়, বিশেষত শুষ্ক বাতাসের মাধ্যমে 20 ডিগ্রি সেলসিয়াসে। তো বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা এবং এমনকি বাতাসের ধারাবাহিকতার সাথে শব্দের বেগ পরিবর্তিত হয়। এটি প্রদত্ত মাধ্যমের জন্য কম তাপমাত্রায় শব্দের বেগ ধীর গতিতে হয়, অর্থাৎ তাপমাত্রা যদি কমে যায় তাহলে শব্দের বেগও কমে যায়। নেক্সট প্রশ্ন, মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত হয় কেলভিনে? তো মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কেলভিন স্কেলে হচ্ছে অপশন ডি, 310 কেলভিন। আর মানব দেহের স্বাভাবিক উষ্ণতা সেন্টিগ্রেড স্কেলে হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে হচ্ছে 98.6 ডিগ্রি সেলসিয়াস। তবে এটি একটি গড় মান এবং ব্যক্তিভেদে সামান্য পরিবর্তিত হতে পারে। নেক্সট প্রশ্ন, আলো হলো একটি কী ধরনের তরঙ্গ? অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, দুটোই নাকি কোনোটি নয়? তো আলো হচ্ছে এক প্রকারের ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। নেক্সট প্রশ্ন, গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি হয়েছিলেন? মুম্বাই, লাহোর, বেলগাম নাকি লখনৌতে? তো গান্ধীজি হচ্ছে কংগ্রেসের বেলগাঁও যে অধিবেশন হয়েছিল সেখানে সভাপতি হয়েছিলেন। তো মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের 39তম অধিবেশনের সভাপতি হয়েছিলেন। এই অধিবেশনটি 1924 সালের 26 থেকে 28 ডিসেম্বর কর্ণাটকের বেলগাঁও, বর্তমানে যার নাম বেলগাভি শহরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সরোজিনী নাইডু কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কত খ্রিস্টাব্দে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো
তো সরোজিনী নাইডু কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন 1925 সালে। তো সরোজিনী নাইডু 1925 খ্রিস্টাব্দে কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এই অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন ছিল, কারণ এটি ছিল প্রথমবারের মতো একজন ভারতীয় মহিলা এই দলের সভাপতি পদে অধিষ্ঠিত হন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তো প্রথম ভারতীয় মহিলা হিসাবে কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সরোজিনী নাইডু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। আর তার ডেটটা ছিল হচ্ছে 1925 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? তো সব থেকে ছোট কম বয়সে কে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আবুল কালাম আজাদ। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তিনি 1923 সালে 35 বছর বয়সে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। নেক্সট, বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে? পোলিও, অ্যানিমিয়া, যক্ষ্মা নাকি পোলিও? এখানে দুবার অপশন পোলিও রয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এখানে? অপশন সি, যক্ষ্মা। তো যক্ষ্মা রোগের জন্য হচ্ছে বিসিজি টিকাটি দেওয়া হয়। তো বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটিগিউরিন। ব্যাসিলাস ক্যালমেটিগিউরিন হচ্ছে বিসিজির ফুল ফর্ম। বিসিজি টিকা যক্ষ্মা বা টিউবারকুলোসিস রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মানবদের কঠিনতম অংশটির নাম কি? হাড়, দাঁতের এনামেল, খুলি নাকি মেরুদণ্ড? তো মানবদের সবথেকে কঠিনতম অংশটির নাম হচ্ছে দাঁতের এনামেল। তো দেহের সবথেকে কঠিন অংশের নাম এনামেল। মানব শরীরের কঠিনতম এটা কলা একটা। এটি দাঁতের ক্রাউন অর্থাৎ মাড়ি থেকে বহির্গত দৃশ্য অংশের বাইরের আচ্ছাদন। নেক্সট, আলোকনন্দা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার রিপিট হয় প্রশ্নটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, বদ্রীনাথ। তো আলোকনন্দা নদীর তীরে শহরটির নাম হচ্ছে বদ্রীনাথ। তো আলোকনন্দা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এটি গঙ্গা নদীর প্রধান উপনদীগুলির মধ্যে একটি। নেক্সট, অক্সিজেনের পরে ভূপৃষ্ঠে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত মৌলটির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, সিলিকন। তো অক্সিজেনের পরে সবথেকে বেশি ভূপৃষ্ঠে পাওয়া যায় যে মৌলটি, তার নাম হচ্ছে সিলিকন। তো বালি, মাটি, শিলায় প্রচুর পরিমাণে এই সিলিকন পাওয়া যায়। কাঁচ, ইলেকট্রনিক্স এবং সিরামিক তৈরিতে এটি ব্যবহৃত হয়। নেক্সট, NH4Cl অর্থাৎ এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইড কোন ধরনের বন্ড দেখা যায়? আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট নাকি সবকটি? তো সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NH4Cl এ সবকটি বন্ডই দেখা যায়, অর্থাৎ আয়নিক, কোভ্যালেন্ট এবং কোঅর্ডিনেট তিনটি। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা 60 থেকে বাড়িয়ে 62 করা হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো হাইকোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা 60 থেকে বাড়িয়ে 62 করা হয় সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে। এই সংশোধনী 1963 সালের 3রা ডিসেম্বর কার্যকর হয়েছিল। সংশোধনীর পূর্বে হাইকোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা ছিল 60 বছর। সংশোধনীর মাধ্যমে বয়সসীমা 2 বছর বাড়িয়ে 62 বছর করা হয়। নেক্সট প্রশ্ন, ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরোপা কে জিতেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন বি, সুস্মিতা সেন হচ্ছে ভারত থেকে প্রথম মিস ইউনিভার্সের শিরোপা জিতেছিলেন। তো 1994 সালে 18 বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন এবং পরে মিস ইউনিভার্স 1994 সালে মুকুট জয় করেন। তিনি প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তো কমলাকান্ত ছিল বিখ্যাত বাঙালি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং বাংলা উপন্যাসের জনক হিসাবে পরিচিত। তিনি কমলাকান্ত ছদ্মনাম ব্যবহার করে কমলাকান্তের দপ্তর এবং কপালকুণ্ডলার মতো বিখ্যাত রচনা লিখেছিলেন।
নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত খ্রিস্টাব্দে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন ডি, 1913 খ্রিস্টাব্দে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় লেখক যিনি এই সম্মাননা পেয়েছিলেন। তিনি তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য এই পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, জীবনের জলসা ঘরে, এটা কার আত্মজীবনী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে মনে রাখবে। তো জীবনের জলসা ঘরে এটা হচ্ছে মান্না দের আত্মজীবনী। তো জীবনের জলসা ঘরে বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী মান্না দের আত্মজীবনী। এই বইটিতে তিনি তার ব্যক্তিগত জীবন, সঙ্গীত জীবন এবং সঙ্গীত জগতের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি কন্যা সন্তানের ক্রোমোজোম? XY, XX, YY নাকি কোনোটি নয়? তো কন্যা সন্তানের ক্রোমোজোম হচ্ছে অপশন বি, XX। তো XX ক্রোমোজোম থাকা মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। X ক্রোমোজোম আসে মার কাছ থেকে একটি, আরেকটি X ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে। আর XY ক্রোমোজোম থাকলে যেটা ছেলে সন্তান হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম? এটা তো তোমরা সবাই পারবে। সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তো অন্যান্য বিখ্যাত কিছু লেখকদের ছদ্মনাম, এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর, নীরদ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, কৌশিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের, কালিদাস মাইকেল মধুসূদন দত্তের। নেক্সট প্রশ্ন, নিজামবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, বিপাশা নাকি নোয়ালে? তো নিজামবাদ শহরটি হচ্ছে মনে রাখবে গোদাবরী নদীর তীরে অবস্থিত। তো নিজামবাদ শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি ঐতিহাসিক শহর এবং হায়দ্রাবাদ নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট, ভাস্কর 1, রোহিণী নাকি ইনস্যাট? তো ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহটির নাম হচ্ছে আর্যভট্ট। তো আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি প্রাচীন ভারতের বিশিষ্ট বিজ্ঞানী আর্যভট্টের নামাঙ্কিত। নেক্সট প্রশ্ন, দেনা পাওনা গল্পটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তুলসীদাস নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের? তো দেনা পাওনা গল্পটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প। দেনা পাওনা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি 1909 সালের প্রকাশিত গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত একটি গল্প। এই গল্পটিতে তিনি যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, লেভ কোন দেশের মুদ্রার নাম? ভিয়েতনাম, বুলগেরিয়া, রাশিয়া নাকি জাপানের? তো লেভ হচ্ছে মনে রাখবে বুলগেরিয়ার মুদ্রার নাম। তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে রাশিয়া এবং জাপানের মুদ্রার নাম কি, এ দুটো কমেন্টে জানাবে। তো বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া আর বুলগেরিয়ার মুদ্রার নাম কি? লেভ। এ দুটো মনে রাখবে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো বৈদিক যুগের বৃষ্টির দেবতা হলেন কে? তো বৃষ্টির দেবতা হলেন বৈদিক যুগের অপশন ডি, ইন্দ্র। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।